ডিয়ার ভিউয়ার্স, প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশনের যে ক্লাস আমরা শুরু করেছি তার আজকে ক্লাস 6, অর্থাৎ আজ আমরা 6 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এর আগে আমরা আরও 5টি ক্লাস মূলত প্রাইমারি ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা মূলত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সমস্ত স্কিমগুলো চলে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি। বিভিন্ন পাঠ্যপুস্তক এবং সেই পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত প্রজেক্টগুলো নিয়ে আসা হয়েছে তার গুরুত্ব, এবং সেক্ষেত্রে সেই প্রজেক্টগুলো যেগুলো নিয়ে আসা হয়েছে অর্থাৎ ছাত্রদের বিভিন্ন ফেসিলিটি প্রোভাইড করা হয় সম্পূর্ণ ফ্রিতে, সেই ফেসিলিটির যে গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করেছি। তোমরা যারা এই ইন্টারভিউ প্রিপারেশনের জন্য তৈরি হচ্ছ, মূলত সেলফ স্টাডি করছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্টে গিয়ে প্রাইমারি টেট যে প্লে লিস্টের যে পার্টটি রয়েছে সেখানে অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, কারণ এগুলো সম্পূর্ণ একদম স্থায়ী অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি করা হয়েছে। ফলে এগুলো কিন্তু একদম তোমাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। যাই হোক, আজকে আমরা ক্লাস 6-এ যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারভিউ যে বোর্ড তৈরি হবে, সেই ইন্টারভিউ বোর্ডে যে প্রশ্নগুলো বারবার জানতে চাওয়া হয়, এমন কিছু নৈতিক প্রশ্ন বা সিচুয়েশনাল বেসড কোয়েশ্চেন বলতে পারো, বা তোমাকে যখন প্রথমেই ইন্টারভিউ বোর্ডে তুমি যাবে এবং তোমাকে হয়তো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলতে পারে বা তোমার নিজের সম্বন্ধে বলো, এই সমস্ত প্রশ্ন করতে পারে। সেই জায়গা থেকে তুমি যে উত্তরগুলো দিলে ঠিক তার ওপর থেকে যে প্রশ্নগুলো আসবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা শুধুমাত্র প্রশ্ন এবং তার উত্তর, এবং এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এর উত্তরগুলো কিন্তু যে ক্যান্ডিডেট যেরকম কথা বলবে তার সম্বন্ধে তার ওপরে কিন্তু তার উত্তরটা চেঞ্জ হয়ে যাবে। যাক, সেই বিষয়টাও আমরা আলোচনা করব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতবিশা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি, চাকরি সংক্রান্ত এই ধরনের আপডেট বা তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। আমাদের যে প্রশ্নটা তৈরি করেছি, প্রথম যে প্রশ্নটা তোমায় করতে পারে সেটা আমরা দেখব। প্রথম প্রশ্ন যেটা আমরা রেখেছি যে বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করেন, তাহলে এখানে কেন আসছেন? প্রথম প্রশ্ন, এবং তার সঙ্গে যেটা থাকবে, তাহলে আপনার আসল লক্ষ্য কী, অর্থ উপার্জন না শিক্ষাদান? অর্থাৎ হয়তো আপনি বলেছেন যে আমি বর্তমানে কোনো একটা প্রাইভেট স্কুলে, সেটা হতে পারে প্রাইমারি সেকশন বা আপার প্রাইমারি সেকশন বা হায়ার সেকেন্ডারি সেকশন, যে সেকশনেই হোক সেখানে টিচার হিসেবে কর্মরত রয়েছি। তাহলে এই প্রশ্নটা করতেই পারে যে তাহলে আপনার যদি লক্ষ্য থাকে শিক্ষকতা অর্থাৎ শিক্ষাদান করা বাচ্চাদের, সেক্ষেত্রে আপনি তো ওখানে শিক্ষাদান করছেনই, তাহলে এখানে কেন আসছেন? ধরে নেওয়া যাক আপনার সেখানের যে স্যালারি বা রেমুনারেশন সেটা অবশ্যই বর্তমান প্রাইমারি মাইনে থেকে হয়তো কম, সেই জন্য হয়তো আপনি আসছেন, তারা বুঝতে পেরেছে, সেই জায়গা থেকে এই প্রশ্নটা করেছে। তখন আপনার উত্তরটা কী হবে? সেটা কিন্তু আপনি যে উত্তরটা দিয়েছেন নিজের সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে তার ওপর থেকে কিন্তু বলতে হবে। অর্থাৎ আপনি হয়তো বলেছেন যে আমার বাবা এই মুহূর্তে যথেষ্ট বয়স হয়ে গেছে, বা মা হয়তো অসুস্থ, বা আমার বাড়িতে একটা বিবাহযোগ্য বোন রয়েছে, বা বাড়ির কারো অসুস্থতা রয়েছে, এই সমস্ত বিষয় হয়তো আপনি ওইখানে তুলে ধরেছিলেন। তখন কিন্তু আপনাকে উত্তরটা সেইভাবেই দিতে হবে, দেখুন আমার লক্ষ্য কিন্তু শিক্ষাদান করা। আমি ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল আমার যে কোনো বিদ্যালয়ে আমি শিক্ষকতা করব, কিন্তু আমি যে বিদ্যালয়ে পঠন পাঠনের সঙ্গে যুক্ত আছি সেখানকার যে রেমুনারেশন সেটা বর্তমানে আমার যে পরিবারের পরিস্থিতি সেই পরিবারের সঙ্গে তাল মিলিয়ে চলা যাচ্ছে না। ফলে আমার একটু বেশি মাইনে হবে এমন কোনো বিদ্যালয়ে শিক্ষকতা করতে চাই, এবং তার সাথে সাথে আরও কিছু কথা যেগুলো গভর্নমেন্টের সঙ্গে যায়। অর্থাৎ আমি বর্তমানে যে সরকারের যে স্কুলগুলো রয়েছে সেখানে আমি পড়াতে চাই, কারণ সেখানে বেশিরভাগ ছাত্ররাই একদম গ্রাম থেকে আসে, হয়তো আপনি গ্রামে বাড়ি আপনার, ফলে সেই জায়গায় গ্রামের বাচ্চাদের আমি পড়াতে চাই। বা অন্যভাবে যদি বলেন যে দেখা গেছে যে বেশিরভাগ যারা একটু লো কোয়ালিটির, মানে লো কোয়ালিটি মিনস এখানে পোর ফ্যামিলির কথা বলা হচ্ছে, সেই পোর ফ্যামিলির মানুষজন যারা আছে তাদের বাচ্চাদের আমি শিক্ষা দিতে চাই, এইভাবে যদি বলেন তাহলে কিন্তু বিষয়টা খুব ভালো হবে। তবে মনে রাখতে হবে একটা কথা, ইন্টারভিউ বোর্ডে কিন্তু কখনোই মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু মিথ্যা কথা না বললেও যে কথাটা আপনাকে বলতেই হবে সেটা হচ্ছে একটু বাড়িয়ে বলা। বাড়িয়ে বলা মানে হয়তো আপনার সেটা ইচ্ছা নয়, আপনার সেটা ভেতর থেকে যেটা আপনি বলছেন সেটা কিন্তু ভেতরের ইচ্ছা নয়, কিন্তু আপনাকে ওটা একটু বলে দিতে হবে আর কি।
অর্থাৎ আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল আমি শিক্ষক হব। হয়তো আপনি এর সঙ্গে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা দিয়েছেন, আপনি এর সঙ্গে পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষা দিয়ে দিয়েছেন, আপনি এর সঙ্গে এসএসসি সিজিএল দিচ্ছেন, এসএসসি সিএইচএসএল দিচ্ছেন, কিংবা আরআরবি গ্রুপ ডি যেটা পরীক্ষা হচ্ছে সেটা দিয়েছেন, কি আপনি এএলপির পরীক্ষাও দিয়েছেন। যাই হোক না কেন, আপনি আপনার ইচ্ছা যে কোনো একটা চাকরি, কিন্তু সেখানে ওইসব বলা যাবে না, কারণ সেখানে আপনাকে বলতেই হবে এমনভাবে যে আমি শিক্ষকই হতে চাই। অর্থাৎ আপনাকে মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু কিছু কিছু কথা একটু বাড়িয়ে বলতে হবে, এটা কিন্তু মনে রাখবেন। কারণ আপনারা ইতিমধ্যে যে সমস্ত ইন্টারভিউ ডেমো যেগুলো দেখেছেন, যেখানে কোনো একটা ইন্টারভিউ বোর্ড তৈরি হয়েছে এবং সেখানে বিভিন্ন ছাত্ররা সেখানে ইন্টারভিউ দিচ্ছে, সেখানে দেখবেন তাদের কথাবার্তা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে কিছু কিছু কথা হচ্ছে একটু বাড়িয়ে বলা হচ্ছে, সেইভাবে কিন্তু আপনাকেও বলতে হবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, যেটা এই ধরনের প্রশ্ন আসতেই পারে। হয়তো আপনি যখন আপনার ইন্ট্রোডিউস দিয়েছিলেন, সেলফ ইন্ট্রোডিউস বলেছিলেন, সেখানে দেখা গেলো আপনি হয়তো বলেছেন যে আমি বর্তমানে এমএসসি করে মানে ফিজিক্সে এমএসসি করেছি, কি আমি বিএড করেছি, মানে ডিএলএড তো আছেই, তার সঙ্গে বিএডও করে নিয়েছি, আমি ম্যাথে এমএসসি করেছি, যাই হোক, কি হিস্ট্রিতে এমএ করেছি। যাই হোক, সেক্ষেত্রে আপনাকে এই ধরনের প্রশ্ন আসতেই পারে। তাহলে আপনি তো হাই স্কুলে চলে যাবেন কদিন, বা এসএসসি যদি পরীক্ষা হয়, সেক্ষেত্রে তাহলে আপনি প্রাইমারিতে কেন আসছেন? তখন কিন্তু আপনার উত্তরটা ঠিক ওই যে বললাম একটু বাড়িয়ে বলা, সেভাবে কিন্তু বলতে হবে যে নায়ক, যে আমার বর্তমানে ইচ্ছা শিক্ষক হওয়ার, ফলে যেহেতু বর্তমানে হাই স্কুলের নিয়োগ প্রক্রিয়া নেই এবং আমি চাইছি আপাতত শিক্ষকতা কাজের সঙ্গে যুক্ত থাকতে, সেই জন্য আমি এই প্রাইমারি স্কুলের জবটা বেছে নিয়েছি। যদি আমি পরবর্তী সময় হাই স্কুলে পাই, সেক্ষেত্রে তখন আমি ভাবনা চিন্তা করব। যদি দেখি যে আমার এই বাচ্চাদের পড়াতে সত্যিই খুব ভালো লাগছে এবং এই পড়ানোটার সঙ্গে আমি যুক্ত থাকতে চাই, তখন তাহলে কিন্তু আমি আর হাই স্কুলে পরীক্ষা দেবো না। বা অন্যভাবে ঘুরিয়েও বলা যায় যে আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হবার জন্য আমি ডিগ্রিটা করেছি, কিন্তু আমার লক্ষ্য একদম প্রাইমারি এডুকেশন, যেটা সেই প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদেরকে শিক্ষা দেওয়া। আমি কিন্তু এমএসসি ফিজিক্সে এমএসসি করেছি, কি আমি হিস্ট্রিতে এমএ করেছি, কি ইংলিশে এমএ করেছি, এটা কিন্তু আমার হাই স্কুলে চাকরির জন্য নয়, মূলত আমার জানার জন্য। আমি বারবার বলছি একটা কথা, ইন্টারভিউ ভিডিও কোনো মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু কিছু কথা বাড়িয়ে বলা যেতে পারে। এটা কিন্তু বলে অনেকেই বলে, বা অনেকেই বলে, বা প্রত্যেকেই বলে আর কি, এরকম বিষয়। এটা হচ্ছে অপ্রিয় সত্য কথা একটা। নেক্সট 3 নম্বর, সেই ধরনের একটা প্রশ্ন যে আপনি কেন প্রাইমারিতে আসছেন? আপনি তো কলেজ বা হাই স্কুলে যেতে পারেন, বা আপনি প্রাইমারি শিক্ষক কেন হতে চাইছেন? যেটা আমি একটু আগেই বললাম, হয়তো আপনার যে ডিগ্রি সেই অনুযায়ী আপনাকে বলা হলো, তাহলে আপনি কেন প্রাইমারিতে যোগ দিতে চাইছেন? আপনার যে কোয়ালিটি রয়েছে সেক্ষেত্রে আপনি বলে দিয়েছেন হয়তো আমি নেট কোয়ালিফাই করে আছি ইতিমধ্যে, কি আপনি বলেছেন যে আমি হায়ার এডুকেশন হিসাবে আমি এমএসসি করেছি বা এমএ করেছি, বিএড আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই প্রশ্নটা করতে পারে। তখন আপনার যে উত্তর সেটা কিন্তু আপনাকে বিভিন্নভাবে বলতে হতে পারে। আমি সেটা পূর্বেই বললাম, আর একবার দেখে নিন, বা আপনি অন্যভাবেও বলতে পারেন। ওর প্রশ্ন এইভাবে আসতে পারে যে আপনি শিক্ষকই হতে চাইছেন কেন? প্রাইমারি শিক্ষকই হোক, যাই হোক আর কি, আপনি তো আপনার যে যোগ্যতা আছে সেক্ষেত্রে আপনি WBCS পরীক্ষা দিতে পারেন, আপনি এসএসসির যে সমস্ত পরীক্ষা হয়, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, আপনার যেহেতু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে একটা, সেহেতু আপনি এএলবির পরীক্ষা দিতে পারেন, বা পিএসসি জেইর যে পরীক্ষাগুলো হয়, বা আরআরবি জেই যে পরীক্ষাগুলো হয়, সেখানে বিভিন্ন ব্রাঞ্চের পরীক্ষা হয়, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সে সমস্ত বিভাগে আপনি এলিজিবল, সেখানে কেন যাচ্ছেন না? আপনি শিক্ষক কেন হতে চাইছেন? তখন কিন্তু আমি একটু আগেই বললাম যে আপনার যে লক্ষ্য, হয়তো বেশিরভাগ ছাত্রেরই লক্ষ্য এটাই যে একটা চাকরি পাওয়া আপাতত, কিন্তু সেই বিষয়টা ওখানে তুলে ধরলে হবে না। সেখানে কিন্তু আপনাকে একটু বাড়িয়ে বলা যে না, আমি এই ডিগ্রিগুলো শুধুমাত্র আমার শিক্ষার জন্য, আমার ইচ্ছা ছিল যে আমি এটা শিখবো, তাই আমি করেছি, কিন্তু আমার লক্ষ্য হচ্ছে শিক্ষক হওয়া। অর্থাৎ আমি যেটা জানি সেইটা একদম শিশুদেরকে সেটা শেখানো, এই বিষয়টা বলতে হবে। নেক্সট যেটা দেখব 6 নম্বর প্রশ্ন, আর কোন চাকরির চেষ্টা করছেন? এই ধরনের প্রশ্ন আসতেই পারে, যে তখন আপনি বলবেন যে সমস্ত পরীক্ষাগুলো দিচ্ছেন সেগুলো। তাই বলে রাখা ভালো, এই ধরনের প্রশ্ন কিন্তু, যে প্রশ্নগুলো আমি দেখাচ্ছি, আরও প্রশ্ন আছে, সেগুলো আমি যাচ্ছি পরের স্লাইডে। এই ধরনের প্রশ্ন কিন্তু ইন্টারভিউয়ে, অর্থাৎ টেট 2022 রিক্রুটমেন্ট প্রসেস যেটা হয়ে গেল, সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন কম করতেই দেখা গেছে। অর্থাৎ যারা ইন্টারভিউ প্রসেসে গিয়েছিলেন, যারা চাকরি পেয়েছেন বা পাননি, তাদের অনেকেই সঙ্গে আমার কথা হয়েছে, তাদেরকে অনেকেই এটা বলতে শোনা গেছে, এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা মূলত পরীক্ষার আগে প্র্যাকটিস করে যাই, অভ্যাস করে যাই কি উত্তর দেবো, কিন্তু এই ধরনের প্রশ্ন খুব একটা জিজ্ঞাসা করে না ওই ইন্টারভিউর সময়। বেশিরভাগ প্রশ্ন যেগুলো করা হয় সেগুলো কিন্তু একদম সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ কোনো একটা বিষয় তুলে ধরা হলো। হয়তো আপনি বললেন যে আমি ম্যাথে এমএসসি করা আছে আমার, সেক্ষেত্রে আপনাকে হয়তো বলে দিল যে আপনি গড় যে ধারণাটা দেওয়া আছে ক্লাস 3-4-এ, সেটা আপনি কীভাবে শেখাবেন, বা মেজারমেন্ট যেটা আছে সেটা কীভাবে শেখাবেন, এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করতে পারে। এবং সেটা জিজ্ঞাসা করতে করতে হয়তো সেখানেই বলতে পারে যে আপনি এবার এটা ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখান, যে একটা 4-এর ছেলেকে বা 3-এর ছেলেকে আপনি কীভাবে গড়টা বা অ্যাভারেজের যে অঙ্কটা সেই ধারণাটা দেবেন।
বা অন্য ক্ষেত্রে বলতে পারে যে শূন্যের ধারণা কীভাবে দেবেন বাচ্চাদের। যাই হোক, এরকম প্রশ্ন আসে, কিন্তু এই ধরনের প্রশ্ন খুব একটা করতে দেখা যায়নি। তবে অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো একটু কী ধরনের উত্তর দেবেন আপনার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা কিন্তু মানে নিজের মনে মনে একটু অভ্যাস করে নেবেন। 7 নম্বর প্রশ্ন যেটা, এই ধরনের প্রশ্ন আসতেই পারে, এই ধরনের প্রশ্ন আসবে, মানে জিজ্ঞাসা করে যে একজন শিক্ষকের কী কী গুণ থাকা দরকার, আপনার মধ্যে সবগুলো আছে বলে আপনি মনে করেন। অর্থাৎ এই প্রশ্নটা কমন প্রশ্ন, এটাও জিজ্ঞাসা করবে, বাকিগুলো না জিজ্ঞাসা করলেও, যে শিক্ষক হিসাবে কী কী গুণ থাকা দরকার। আমরা জানি যে শিষ্টাচার, ক্ষমা, কর্তব্য এই ধরনের গুণ থাকবে। তাছাড়া শিক্ষকের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তত্ত্বই আছে, সেটা হচ্ছে শিক্ষক হবেন আচরণে মিতা অর্থাৎ বন্ধু, কর্মে সে আচার্য অর্থাৎ যে শিক্ষা দেয় শিক্ষাগুরু, এবং অন্তরে পিতা অর্থাৎ অন্তর থেকে পিতার অর্থাৎ পিতৃতুল্য যে স্নেহ, সেই পিতার মতো স্নেহ দিয়ে বন্ধুর মতো বাচ্চাদের সঙ্গে মিশে একদম গুরুর ন্যায় শিক্ষা দেবে। এটা হচ্ছে শিক্ষকের একদম আদর্শ শিক্ষকের গুণাবলী। সেটা আপনাকে বলতে হবে যে একদম শিক্ষক হবেন আচরণে মিতা, কর্মে সে আচার্য, অন্তরে পিতা। এই কথাটা যদি আপনি বলতে পারেন খুব কাজে লাগবে ওই জায়গাটা। এবার আপনার মধ্যে কী কী গুণ আছে সেখানে আপনাকে এই বিষয়টা ভেঙে বলতে হবে। নেক্সট যেটা দেখব 8 নম্বর প্রশ্ন, আপনার এই উচ্চশিক্ষা কীভাবে আপনি প্রাথমিক শিক্ষায় কাজে লাগাবেন। এই প্রশ্নটা কিন্তু করতে দেখা গেছে অনেককে। অর্থাৎ আপনার উচ্চশিক্ষা বলতে আপনি হয়তো নর্মালি একাডেমিক হিসাবে অনেক কিছু পড়াশোনা করেছেন, যেটা আমি একটু আগেই বললাম, আপনি গ্র্যাজুয়েশন করেছেন, আপনি বিএসসি করেছেন, এমএসসি করেছেন, কি বিএ এমএ কমপ্লিট করেছেন, বা আপনি দেখা গেল এক্সট্রা কারিকুলার হিসাবে যোগা, আপনি বলেছেন যে আমি যোগাতে ন্যাশনালে কমপ্লিট করেছি, এটা হতে পারে। আপনি কোনো অ্যাথলেটিকের সঙ্গে যুক্ত, আপনি অন্য কোনো ক্রিকেট, ফুটবল এই সমস্ত খেলার সঙ্গে যুক্ত। যাই হোক, যাই থাকুক, আপনি হয়তো ক্যারাটে জানেন, আপনি হয়তো বলেছেন যে আমি মিউজিক নিয়ে পড়াশোনা করেছি, আপনি ডান্সের কোনো ক্লাসিক্যাল ডান্স কি ওয়েস্টার্ন ডান্স যেগুলো রয়েছে সেখানে আপনি এক্সপার্ট, সেই বিষয়ে কথা তুলে ধরেছেন যখন আপনি বলেছিলেন। সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে এইগুলো আপনি আপনাদের ওই যে প্রাথমিক বিদ্যালয়ের যে ছাত্র তাদেরকে কীভাবে শেখাবেন। তখন আপনাকে নিজের মতো করে বলতে হবে যে যেহেতু বিদ্যালয়ে একটা শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা, অর্থাৎ আমরা জানি যে আর্ট এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বলে একটা ব্যাপার আছে, সেখানে আমি বাচ্চাদের সেখানে যোগাসনও দেখবেন আছে, বিভিন্ন খেলাধুলার ব্যাপার আছে, এগুলো আমি তাদেরকে শেখাতে পারবো খুব দ্রুত। এটা গানের ক্ষেত্রে আপনি বলতেই পারেন যে বাচ্চাদেরকে সহজে মনোনিবেশ করানোর জন্য বিভিন্ন গান শিক্ষা, ডান্সের ক্ষেত্রে সে একই রকম। অর্থাৎ আপনার যে শিক্ষাটা সেটা কীভাবে কাজে লাগাবেন। একাডেমিক হিসেবে ধরতে পারে যে আপনি হয়তো এমএসসি করেছেন ফিজিক্সে, এটা আপনি বাচ্চাদের প্রাইমারি স্কুলে বাচ্চাদের এ থেকে কী সুবিধা দিতে পারবেন, এরকম প্রশ্ন আসতে পারে। এটা আপনি আপনার যে কোয়ালিটি রয়েছে সেটা অনুযায়ী উত্তরটা তৈরি করে রাখবেন। নেক্সট 9 নম্বর প্রশ্ন, শিক্ষক না হলে আপনি কী হতে চাইতেন। খুব কমন প্রশ্ন, এটা ধরতে পারে। অর্থাৎ আপনি কী কী পরীক্ষা দেন আর শিক্ষক না হলে আপনি কী হতে চাইতেন, এইটা প্রশ্নটা আপনাকে উত্তর দিতে করতে হবে যে আপনার কী ইচ্ছা আছে, সেই অনুযায়ী আপনাকে একটা কিন্তু সুন্দর উত্তর তৈরি করে রাখতে হবে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্র ভর্তিতে অভিভাবকদের অনীহা বাড়ছে কেন। এই প্রশ্নটা কমন প্রশ্ন এবং ভিভিআই কোশ্চেন একটা। এই প্রশ্নটা কিন্তু বর্তমান সময়ে প্রাসঙ্গিক এবং এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেছে এবং আপনাদেরকেও এই প্রশ্নটা করতে পারে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে কেন অভিভাবকদের অনীহা দেখা দিচ্ছে ছাত্র ভর্তির ব্যাপারে। অবশ্যই এই উত্তরটা বলতে গেলে কোনোভাবেই কিন্তু এমন কিছু বলবেন না যেটা সরকারের মানে গভর্নমেন্টের বা শিক্ষা দপ্তরের বিরুদ্ধে চলে যায়। কারণ আপনাকে সব উত্তর বলতে হবে, কিন্তু কখনোই মানে সরকারের বিপক্ষে না বলে। এখানে কিন্তু একটা বিষয় অনেকে বলে আমি দেখেছি, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ বিদ্যালয়গুলির যে কাঠামো, মূলত বিদ্যালয়ের যে ক্লাসরুম, বিদ্যালয়ের রান্নাঘরের সংখ্যা, এই বিষয়গুলো কিন্তু কোনোভাবে বলা যাবে না। কারণ আমরা খুব কয়েকটা স্কুল বাদ দিয়ে বেশিরভাগ স্কুলেই কিন্তু একদম ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেটা, অর্থাৎ রুম, শ্রেণীকক্ষ, মিড ডে মিলের রান্নাঘর, এই বিষয়গুলো কিন্তু প্লেগ্রাউন্ড, এগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে। আপনি বলতে পারেন যে ছাত্র অনুযায়ী যে রেশিও সংখ্যাটা মানে স্টুডেন্ট রেশিও, সেই অনুযায়ী শিক্ষক নেই, শিক্ষক সংখ্যা কম, এটা একটা বিষয়। 2 নম্বর আপনি বলতে পারেন যে বর্তমানে যেহেতু টিএলএমের ব্যাপারটা অন্যান্য প্রাইভেট স্কুলেতে মূলত অডিও ভিজুয়াল এই ব্যাপারটা চলে এসছে, সেখানে বিভিন্ন প্রজেক্টর বা অন্যান্যভাবে পড়ানো হয়, অনলাইন যে ক্লাসগুলো হয়, এই সমস্ত বিষয়গুলো কথা তুলে ধরতে পারেন। আপনি বলতে পারেন যেটা নিয়ে যারা কর্মরত শিক্ষক তারা বিভিন্ন সময় আন্দোলন করছেন যে ক্লাস ওয়াইজ অন্ততপক্ষে একটি করে টিচার, অর্থাৎ প্রতিটা বিদ্যালয়ে আমরা জানি যে পিপি থেকে 4 বা 5, যে ক্লাসে 5 আছে আর যে সমস্ত স্কুলে মিনিমাম 5টা বা 6টা ক্লাস, সেক্ষেত্রে অন্ততপক্ষে 4 জন টিচার, ছাত্র পিছু 30 জন পিছু একটা, এরম নয়, তাহলে কিন্তু পড়াতে সুবিধা হবে। বা এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সালের যে নিয়ম অনুযায়ী 25:1 রেশিওতে শিক্ষক নিয়োগ,
এছাড়া হেড টিচার ছাড়াও এক্সট্রা করে মানে হেড টিচারকে বাদ দিয়ে বাকিটাকে রেশিও করে টিচার নিয়োগ, এই ধরনের যে তথ্য উঠে আসছে, বা অন্ততপক্ষে হাই স্কুলের মতো প্রাইমারি স্কুলের যে অন্যান্য কাজ থাকে, মিড ডে মিল, উইপসে রিপোর্ট, বিদ্যালয়ের বিভিন্ন তথ্য কনসার্ন এসআই বা বিডিও অফিসে জমা করা, সেখানে তথ্য নিয়ে আসা, বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করা, ওই সমস্ত কাজের জন্য এক্সট্রা কোনো ক্লার্ক বা কোনো একটা স্টাফ নিয়োগ, এই সমস্ত বিষয়ের কথা তুলে ধরতে পারেন। তাহলে কিন্তু এই বিষয়টা ভালো হবে। কোনোভাবেই কিন্তু বলা যাবে না যে ইনফ্রাস্ট্রাকচার ভালো নয়, সিলেবাসটা ঠিকঠাক নেই। অবশ্যই বর্তমান সময়ে যে 3-4 বইগুলো রয়েছে, 1-2 বইগুলো রয়েছে, যথেষ্ট সায়েন্টিফিক এবং সেখানে সম্মানীয় যে সমস্ত স্যারেরা এই বইগুলো তৈরি করেছেন তারা সত্যিই বিভিন্ন ইউনিভার্সিটির একজন বড় বড় পদাধিকারী, তারা সুন্দরভাবেই তৈরি করেছেন, এই নিয়ে কোনো সমস্যা নেই। এইগুলো কিন্তু বলবেন না, আপনারা যেগুলো বললাম সেগুলোই বলবেন। নেক্সট যেটা দেখব 11 নম্বর, আপনি কি করবেন এটার জন্য, অর্থাৎ এই বিষয়ে আপনি যখন শিক্ষক হবেন আপনার পদক্ষেপ কি থাকবে। অবশ্যই যেগুলো বললাম ঠিক তার সমস্যাগুলো তার সমাধান করার চেষ্টা, অর্থাৎ খুব সহজভাবে আপনি এটাই বলবেন যে সমস্যাগুলোর কথা আমি আগে বললাম তার সমাধান, অর্থাৎ যে আপনি খুব অল্প ব্যয়ে বা স্বল্প ব্যয়ে আপনার কাছে থাকা স্মার্টফোনটার মাধ্যমে খুব সহজভাবে কোনো একটা ব্লুটুথ স্পিকার কিনে মোটামুটিভাবে কোনোভাবে অডিও ভিজুয়াল কিছু ক্লাস করানো। এছাড়া বিদ্যালয়ের যে শিক্ষক যারা রয়েছেন তাদেরকে সবাই একসঙ্গে হয়ে একত্রিত হয়ে বিভিন্ন গার্জেন যারা রয়েছে, অভিভাবক যারা রয়েছেন, তাদেরকে বোঝানো যে বাচ্চাদের যে সমস্ত সিলেবাস অনুযায়ী যে পড়ানো হয় তারা যাতে বাড়িতে সেটা দেখে। কারণ প্রাইমারি স্কুলের ছাত্রভর্তি অনীহা একটা ব্যাপার রয়েছে, তার সাথে সাথে এটাও ব্যাপার আছে যে অনেক গার্জেন কিন্তু সচেতন নয়, তাদেরকে সচেতন করা, তাদের সঙ্গে বারবার মিটিংয়ে যাওয়া, এছাড়া বারবার গ্রামে প্রচার করা বা শহরে যে এলাকায় যেখানে আমরা স্কুল হবে যে আমাদের বিদ্যালয়গুলোতে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তি করুন, কারণ এখানে বেশিরভাগ টিচারই বা প্রত্যেক টিচারই আর কি টেট কোয়ালিফাইড এবং এদের প্রত্যেকের 2 ইয়ার্স ডিএলএডের একটা কোয়ালিফিকেশান রয়েছে। এই 2 ইয়ার্স ডিএলএড মানেই হচ্ছে একটা ছাত্রকে কীভাবে পড়াতে হয় সেই সমস্ত বিষয়ে সেই অনুযায়ী ট্রেনিং নিয়েই তিনি এখানে এসছেন। ফলে তিনি জানেন যে আপনার বাচ্চাটাকে যখন সে পিপিতে ভর্তি হবে, তার বয়স 5+, তাকে কীভাবে শিক্ষাদান করতে হয়। ঠিক একই রকমভাবে এই ছেলেটা যখন 10+ হয়ে যাবে বা 9+ হয়ে যাবে, ক্লাস 4-এ উঠবে, ফলে তার সিলেবাস অনুযায়ী কীভাবে পড়ানো হয় সেটাও কিন্তু এই শিক্ষকরা জানেন, কারণ এরা প্রত্যেকেই ডিএলএড ট্রেনিং নিয়েছেন। এছাড়া আপনি বলতে পারেন যে এই যে প্রাইমারি স্কুলে আপনি যদি পড়ান সেক্ষেত্রে আপনার যে সুবিধা হবে সেই সিলেবাস যেটা রয়েছে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে, যে যথেষ্ট সায়েন্টিফিক সিলেবাস, এবং এই সিলেবাসটা কিন্তু একদম নির্দিষ্টভাবে তৈরি করা হয়েছে, যেটা একটা বাচ্চার পক্ষে, অর্থাৎ 9+ ইয়ারের একটা বাচ্চার জন্য যতটা চাপ নেওয়া দরকার, লোড দেওয়া দরকার, এডুকেশনাল লোড, সেই অনুযায়ী তৈরি করা হয়েছে। যাক, এই বিষয়গুলো আপনি বলতে পারবেন, বা আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, এই মুহূর্তে হয়তো আমার সব কিছু মনে পড়ছে না। যাক, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনার নিজেরা খাতায় লিখে রেডি করবেন। আপনার পরিস্থিতি অনুযায়ী আপনি কি উত্তর দেবেন সেটা আপনার উপর নির্ভর করছে, কারণ সবার উত্তর সব ক্ষেত্রে একই রকম হবে না। আমি একটু আগেই বললাম যে আপনি কেন শিক্ষক হতে চাইছেন, এক একজনের উত্তর এক এক রকম হবে, বা আপনি শিক্ষক না হলে অন্য কী হতে চাইতেন তার উত্তর একরকম হবে, বা আপনার ওই একটু আগেই বললাম যেহেতু আপনি প্রাইভেট স্কুলে পড়াচ্ছেন, অর্থাৎ আপনি একজন টিচার, তাহলে আপনি আবার নতুন করে আবার টিচার হতে চাইছেন কেন, আপনি টিচার হয়েই আছেন, তাহলে আপনার লক্ষ্য নিশ্চয়ই অর্থ উপার্জন, শিক্ষাদান নয়। এই উত্তরটা আপনি যে কথা, আপনার যে পরিবেশ পরিস্থিতি মানে পারিবারিক অবস্থা সেই অনুযায়ী আপনি বলবেন। আবারও বলছি, এই ধরনের প্রশ্ন খুব একটা বেশি আসে না। আর আরেকটা বিষয়, যে ইন্টারভিউর সময় মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু একটু বাড়িয়ে বলা যেতে পারে। বাড়িয়ে মানে একটু বললাম যেটা হয়তো আপনার ইচ্ছা নয়, কারণ আমরা প্রত্যেকেই জানি যে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু বিভিন্ন পরীক্ষার সঙ্গে যুক্ত থাকে, যেটা পায় সেটাতেই থাকে। পরবর্তী সময় হয়তো কারো কোনো বিষয়ে নির্দিষ্ট লক্ষ্য থাকে, এবার কয়েকজনও থাকতেই পারে যে শিক্ষকই হবেন, আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগ জনই এরকম আর কি, যে কোনো একটা চাকরিতে অন্তত চাকরির চেষ্টা করছেন, যাতে একটা নিজের যে জব স্যাটিসফ্যাকশান বলতে পারেন, এছাড়া আর্থিক যে সমস্যা সেটা দূরীকরণ করার জন্য যে চেষ্টা সেটা করেন। যাই হোক, সেগুলো থাকলেও কিন্তু কোনোভাবে ইন্টারভিউ বোর্ডে, যে কোনো ইন্টারভিউ হোক না কেন, সেটা প্রকাশ করা যাবে না। সেইখানে গিয়ে সেই কথাটাই বলতে হবে যে আমি এই চাকরিটার জন্যই চেষ্টা করছি, এই কথাটা বলা। এটা হয়তো মিথ্যা হলেও এই মিথ্যাগুলো কিন্তু অ্যালাও আছে। যাই হোক, এই বিষয়টা আলোচনা করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।